ফটোসিনথেসিস হবে। ঠিক আছে, তো ফটোসিনথেসিস তো তোমরা জানো, এটার মধ্যে কি হয় মেনলি হচ্ছে, যদি প্ল্যান্টের ক্ষেত্রে বলা হয় যে এখানে লাইট এনার্জিকে নিয়ে আর এয়ার থেকে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সে আর সয়েল থেকে ওয়াটারের প্রেজেন্সে আর লিফের মধ্যে ক্লোরোফিলের প্রেজেন্সে গাছ কি করে, সুগার তৈরি করে। সুগার তৈরি করে সেই যে প্রসেসটা সেটাকে ফটোসিনথেসিস বলা হয়। এবার এর যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে, আচ্ছা নিচে লিখছি, 6CO2 প্লাস, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, তো এর যে ইকুয়েশনটা সেটা প্রথম দিকে আমরা এভাবে লিখছি, কি হয় ফটোসিনথেসিসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড জলের প্রেজেন্সে তার সাথে লাইট এনার্জিকে নিয়ে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি হয়। এই ফটোসিনথেসিসের মধ্যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন দুটো জিনিসই একসাথে হয়, সেটা আমাদের মনে রাখতে হবে যে কোথায় অক্সিডেশন আর কোথায় রিডাকশন হচ্ছে। যেমন কি ওয়াটার থেকে হচ্ছে O2 তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন রিয়াকশন। আর হচ্ছে এই CO2 থেকে কার্বোহাইড্রেট তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, এই প্রপার্টিজ ওর উপর ডিপেন্ড করে ফটোসিনথেসিসের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে। যেমন কি এটাকে বলা হয় হচ্ছে রিডক্স রিয়াকশন বলা হয়। ঠিক আছে, রিডক্স রিয়াকশন বলা হয় কেন বলা হয়, কারণ কি এর মধ্যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন দুটো জিনিসই হয়, তাই জন্য একে রিডক্স রিয়াকশন বলা হয়। আর কি বলা হয় একে, একে অ্যানাবলিক প্রসেস বলা হয়। অ্যানাবলিক প্রসেস, তো অ্যানাবলিক জিনিসটা বা অ্যানাবলিজম জিনিসটা জানার আগে আমাদের আগে বুঝতে হবে যে মেটাবলিজম, মেটাবলিজম কি। মেটাবলিজম হচ্ছে যে বিভিন্ন যে রিয়াকশন হয় আমাদের, কেমিক্যাল রিয়াকশন হয় আমাদের বডির মধ্যে, সেগুলোকে মেটাবলিজম বলা হয়। এই মেটাবলিজমের মধ্যে মেনলি দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে কোনো জিনিস ভাঙতে পারে বা কোনো জিনিস তৈরি হতে পারে। যেমন কি যদি কোনো দুটো জিনিস মিলে কোনো জিনিস তৈরি করছে তখন তাকে বলা হয় হচ্ছে অ্যানাবলিজম। ঠিক আছে, আর যদি কোনো জিনিসকে ভেঙে দেওয়া হয় তখন তাকে বলা হয় হচ্ছে ক্যাটাবলিজম। এবার এই যে ভাঙা জোড়া এর মধ্যে এনার্জি ইনভলভ থাকে, যদি দুটো জিনিসকে জয়েন করে একটা জিনিস তৈরি হয় তখন সেখানে হচ্ছে আমাদের বাইরে থেকে এনার্জি দিতে হয়। ঠিক আছে, বাইরে থেকে এনার্জি এখানে দিতে হয়। আর যদি কোনো জিনিস ভেঙে যায় সেখানে হচ্ছে বন্ড ব্রেক হয়, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এনার্জি এখানে রিলিজ হচ্ছে। ঠিক আছে, এই রিয়াকশন থেকে এনার্জি রিলিজ হচ্ছে। তো এখানে তোমরা আমাকে বলো যে এই যে ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস অ্যানাবলিজমের মধ্যে পড়বে না ক্যাটাবলিজমের মধ্যে পড়বে? অবশ্যই ম্যাম এখানে অ্যানাবলিজম, কারণ এখানে একটা মানে আপনার এখানে CO2 থেকে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, যেটা অবভিয়াসলি ইউজফুল প্রোডাক্ট, কিন্তু হ্যাঁ, রেসপিরেশনের ক্ষেত্রে ওটা হচ্ছে
হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা অ্যানাবলিজম, কারণ কি এখানে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে মেন প্রোডাক্ট হিসেবে, তাই জন্য একে বলা হয় হচ্ছে অ্যানাবলিক প্রসেস বলা হয়। আর কি বলা হয় একে? একে বলা হয় হচ্ছে এন্ডোজেনিক প্রসেস বলা হয়। এন্ডোজেনিক প্রসেস কেন বলা হয়? এই যে অ্যানাবলিজম হয়, এই অ্যানাবলিজমে কি হয় যে এনার্জি দরকার হয়, যেমন কি লাইট এনার্জি এখানে ইনভলভ আছে, লাইট থেকে এনার্জি নিয়ে পরে এই সব জিনিসগুলো হচ্ছে। এখানে এনার্জি ইনভলভ থাকার জন্য, মানে এনার্জি দরকার থাকার জন্য একে অ্যানাবলিক এন্ডোজেনিক রিয়াকশন বলা হয়, এন্ডোজেনিক প্রসেস বলা হয়। ঠিক আছে? আর একে বলা হয় হচ্ছে ফিজিওকেমিক্যাল প্রসেস বলা হয়। ফিজিওকেমিক্যাল প্রসেস বলা হয় কেন? কারণ কি এখানে লাইট থেকে হচ্ছে কেমিক্যাল তৈরি হচ্ছে, যেমন কি কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, তাই জন্য একে ফিজিওকেমিক্যাল প্রসেস বলা হয়। ঠিক আছে? এই জিনিসগুলো এখানে মনে রাখবে। এগুলো সব হচ্ছে ফটোসিনথেসিসের একটা প্রপার্টিকে ডিপেন্ড করে এগুলো বলা হচ্ছে। তো ফটোসিনথেসিসের মেন যে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট কি, যে ইট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ অল ফুড অন আর্থ। ঠিক আছে? ফটোসিনথেসিসের জন্যই যে প্রাইমারি ফুড সোর্স সেটা তৈরি হচ্ছে আর্থের মধ্যে। It is also responsible for the release of oxygen into the atmosphere by green plants. তো অক্সিজেন তৈরি করার জন্য ফটোসিনথেসিস একটি মেন জিনিস, তাই জন্য আমাদের আর্থের মধ্যে এই জীবন সম্ভব হয়েছে। তো ফটোসিনথেসিসের এই মেন দুটো রিজন তোমাদের এনসিইআরটি বুকের মধ্যে আছে, সেগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এই যে রিয়াকশন গুলো পড়ছি বা বলছি যে ফটোসিনথেসিসের জন্য এইসব জিনিসগুলো দরকার, তো সেই সব জিনিসগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট করে জানা গেছে। তো সেই সব এক্সপেরিমেন্টের ব্যাপারে আমাদের জানতে হবে। প্রথম এক্সপেরিমেন্ট কি আছে, যে ডিস্টার্চ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মধ্যে কি করা হয়, যে বিভিন্নভাবে এটা করা হয়। আমি একটা প্রসেস বলছি, যে দুটো লিফ আছে, ঠিক আছে? এবার একটা লিফের মধ্যে কোনো মেথডের মাধ্যমে এই লিফের মধ্যে এর মধ্যে যা স্টার্চ প্রেজেন্ট ছিল সেই স্টার্চ গুলোকে সব বার করে দেওয়া হলো। ঠিক আছে? এর মধ্যে আর কোনো স্টার্চ প্রেজেন্ট নেই। তারপর এটাকে কি করা হলো, একটা কালো পেপার দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো, যার ফলে কি হবে, এখানে কোনো সানলাইট এলেও সেখানে কোনো রকম সানলাইট মানে ভেতরে যেতে পারবে না। ঠিক আছে? আর আরেকটা লিফকে কি হলো, যে নর্মাল রাখা হলো, তারপর এটা সানলাইটের প্রেজেন্টে রেখে দেওয়া হলো। ঠিক আছে? তারপর কি করা হলো, যে এই দুটো লিফকে কাট করে পরে এক্সপেরিমেন্ট করা হলো যে এর মধ্যে স্টার্চ প্রেজেন্ট আছে কি নেই। এবার স্টার্চ কেন ইম্পর্টেন্ট, যে এই ফটোসিনথেসিসে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ। এবার গ্লুকোজ প্লান্টের মধ্যে স্টার্চ হিসেবে স্টোর হয়, তাই জন্য এখানে স্টার্চের প্রেজেন্টকে দেখা হচ্ছে। স্টার্চের প্রেজেন্ট দেখার জন্য বিভিন্ন টেস্ট করা হয়। একটা টেস্ট হচ্ছে আয়োডিন টেস্ট। ঠিক আছে? আয়োডিন টেস্ট করা হয়। এই টেস্টে যদি পজিটিভ রেজাল্ট আসে, তার মানে কি আছে, যে সেখানে স্টার্চ প্রেজেন্ট আছে। আর যদি আয়োডিন টেস্টে যদি নেগেটিভ রেজাল্ট আসে, তার মানে কি আছে, স্টার্চ প্রেজেন্ট নেই। তো এখানে এক্সপেরিমেন্ট করা হলো, তো তোমরাই বলো এখান থেকে কি রেজাল্ট আসবে। একটা লিফের মধ্যে স্টার্চ গুলোকে ডিগ্রেড করে দিয়ে বা স্টার্চ গুলোকে বার করে নিয়ে তাকে ব্ল্যাক পেপার দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। ঠিক আছে? আর আরেকটা লিফকে কিছু করা হলো না। তারপর এই দুটো লিফকে সানলাইটের প্রেজেন্টে রাখা হলো। তো এখান থেকে তোমরা কি রেজাল্ট পাবে যদি তোমরা আয়োডিন টেস্ট করো? এখান থেকে রেজাল্ট এটাই পাবে যে এখানে লাইট এসছে, তো লাইট পাতার উপরে পড়েছে, তো সেখানে কি হয়েছে, ফটোসিনথেসিস হয়েছে। ফটোসিনথেসিস হওয়ার জন্য সেখানে কি হয়েছে, ক্লোরোফিল তৈরি হয়েছে, ক্লোরোফিল সরি, গ্লুকোজ তৈরি হয়েছে। গ্লুকোজ কি হয়েছে, সেখান থেকে স্টার্চে কনভার্ট হয়ে পাতার মধ্যে স্টোর হয়েছে। তো এই লিফের মধ্যে স্টার্চ প্রেজেন্ট আছে। আর এই লিফে কি হয়েছে, যে আগে যে সব স্টার্চ প্রেজেন্ট ছিল সেগুলোকে তো নষ্ট করে দেওয়া হয়েছে,
তার উপর কি হয়েছে যে এটাকে ব্ল্যাক পেপার দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, কভার করে দেওয়া হয়েছে। এবং তার জন্য কি হয়েছে যে এখানে যে সানলাইট এসছে সেটা ভেতরে যেতে পারেনি। তার ফলে কি হয়, এখানে ফটোসিনথেসিস হয়নি। ফটোসিনথেসিস না হওয়ার জন্য গ্লুকোজ তৈরি হয়নি। ঠিক আছে, গ্লুকোজ এখানে তৈরি হয়নি। আর তারপর কি হয়েছে যে এখান থেকে তাহলে স্টার্চও তৈরি হতে পারেনি। তাহলে রেজাল্ট কি আসবে যে যখন আমরা আয়োডিন টেস্ট করব তখন এই পাতাটা কি হবে যে স্টার্চের জন্য পজিটিভ হবে, আয়োডিন টেস্টে হচ্ছে পজিটিভ রেজাল্ট শো করবে। আর এখানে স্টার্চ প্রেজেন্ট নেই, তাই জন্য এটা কি হবে, নেগেটিভ রেজাল্ট শো করবে। তো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারছি যে সানলাইট যদি সানলাইট হচ্ছে আমাদের মানে সানলাইট বা কোন লাইট লাইট হচ্ছে আমাদের এই ফটোসিনথেসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে সানলাইট পাইনি, সানলাইট এখানে ভেতরে প্রবেশ করতে পারেনি, তাই জন্য এখানে ফটোসিনথেসিস হয়নি। আর এখানে সানলাইট এসেছে, তাই জন্য সেখানে ফটোসিনথেসিস হতে পেরেছে। ঠিক আছে, এটা বোঝা গেছে? আচ্ছা, কি বলছে দেখো যে you may have carried out the experiment to took for starch formation in two leaves. দুটো লিভস নেওয়া হয়েছে, এবার কি করা হয়েছে, a leaf that has partially covered with black paper and exposed to sunlight. ঠিক আছে, এখানে এই স্টার্চ ডিগ্রেড হওয়ার কথাটা আগে বলেনি। এখানে বলেছে যে একটা লিফকে কভার করে দেওয়া হয়েছে পেপার দিয়ে, আর একটা লিফকে এমনি খোলা রাখা হয়েছে। On tasting these leaves for the presence of starch, it was clear that photosynthesis occurred only in the green part of leaf in the presence of light. মানে এখানে যে লিফের যে গ্রিন পার্ট আছে সেই গ্রিন পার্টে হচ্ছে এই লাইটের প্রেজেন্সেই হচ্ছে ফটোসিনথেসিস হয়েছে। তোমরা কি বুঝতে পারো নি এক্সপেরিমেন্টটা? আমি কি আরেকবার বলে দেবো? বোঝা গেছে না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট এক্সপেরিমেন্ট কি বলছে, নেক্সট এক্সপেরিমেন্ট বলছে মোলস হাফ লিফ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে কি হয় যে একটা লিফ নেওয়া হয়, সেই লিফকে কি হয়, ধরো এটা একটা সলিউশন আছে, এই সলিউশনের মধ্যে তোমার KOH প্রেজেন্ট আছে। ঠিক আছে, KOH সলিউশনের মধ্যে একটা লিফকে তোমরা অর্ধেক ভেতরে ডুবিয়ে রাখবে, আর অর্ধেক হচ্ছে সেই লিফটা হচ্ছে বাইরে বেরিয়ে থাকবে। ঠিক আছে, KOH হচ্ছে এমন সলিউশন যেটা কিনা হচ্ছে CO2 কে অ্যাবজর্ব করে। ঠিক আছে, CO2 অ্যাবজর্ব করছে। তো এখানে কি হচ্ছে যে এই হাফ পার্ট অফ দ্য লিফে কি হচ্ছে যে CO2 এখানে পাচ্ছে না, আর বাকি হাফ পার্টে কি হচ্ছে সেখানে CO2 পাচ্ছে। ঠিক আছে, তারপর এটাকে কি করা হয়েছে, এটাকে হচ্ছে সানলাইটের মধ্যে রেখে দেওয়া হয়েছে। লাইট পেয়েছে, তো লাইট কি হয়েছে, ওপর আর নিচ দুটো পার্টের মধ্যেই পেয়েছে। কি পায়নি, কি ডিফারেন্স আছে দুটোর মধ্যে, যে ওপরের পার্টে CO2 পাচ্ছে আর নিচের পার্টে হচ্ছে CO2 পাচ্ছে না। কারণ কি নিচের পার্টটা KOH সলিউশনের মধ্যে আছে, আর KOH CO2 কে অ্যাবজর্ব করে নেয়, তাই তো। এবার এখানে আবার স্টার্চের টেস্ট করা হলো, আবার আয়োডিন টেস্ট করা হলো। তো আয়োডিন টেস্ট যদি করা হয় তাহলে স্টার্চ কোথায় প্রেজেন্ট থাকবে আর কোথায় প্রেজেন্ট থাকবে না, তোমরাই বলো। উপরের পার্টে প্রেজেন্ট থাকবে, নিচে থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছো। ওপরের পার্টে হচ্ছে কার্বন ডাই অক্সাইড পেয়েছে। এবার আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডও হচ্ছে যে এই ফটোসিনথেসিসের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে এই টেস্টের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট থাকলেই সেখানে ফটোসিনথেসিস হচ্ছে। তাহলে এই ওপরের পার্টে এই ওপরের পার্টে কি হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড পেয়েছে, তো এখানে কি হবে, স্টার্চ তৈরি হবে। তাহলে আয়োডিন টেস্টে কি হবে, পজিটিভ রেজাল্ট দেবে। আর নিচের পার্ট যেটা আছে, নিচের পার্টের মধ্যে কি আছে, কেউ এই সলিউশনের মধ্যে ডোবানো আছে,
তো সেখানে কি হচ্ছে যে সেখানে CO2 পাচ্ছে না। CO2 অ্যাবসেন্ট হচ্ছে। হ্যাঁ, CO2 না পাওয়ার জন্য সেখানে ফটোসিনথেসিস হচ্ছে না। ফটোসিনথেসিস না হওয়ার জন্য এখানে গ্লুকোজও তৈরি হচ্ছে না। গ্লুকোজও তৈরি হচ্ছে না। গ্লুকোজ তৈরি না হলে স্টার্চও প্রেজেন্ট থাকছে না। তো তাহলে এখানে আয়োডিন টেস্টটা হচ্ছে নেগেটিভ আসছে। ঠিক আছে? তো এখানে এই এক্সপেরিমেন্টটাই বলছে যে another experiment you may have carried out here, a part of leaf is enclosed in a test tube containing some KOH soaked cotton. এখানে একটা টেস্ট টিউবের মধ্যে করা হয়েছে যেখানে হচ্ছে লিফের একটা পার্টকে KOH সোকড কটন দিয়ে পরে এখানে ঢাকা দিয়ে রাখা হয়েছে। ঠিক আছে? যা এটা কি করছে যে অ্যাবজর্ব করছে হচ্ছে CO2 কে with the half of the exposed air। আচ্ছা, while the other half is exposed to air। আর আলাদার হাফে মানে এই পাতার মধ্যে হাফ পার্টে কি হয়েছে এই কটন দিয়ে পরে ঢাকা দেওয়া হয়েছে আর হাফ পার্ট এয়ারের মধ্যে এক্সপোজ আছে। The setup is then placed in the light for some time। তারপর সেটাকে লাইটের মধ্যে বার করা হয়েছে। On testing for the presence of starch later in the two parts of the leaf। তারপর সেটা কি হয়েছে এই দুটো লিফের পার্টকে নিয়ে পরে আয়োডিন টেস্ট বা কোনো টেস্ট করা হয়েছে যেখান থেকে স্টার্চের প্রেজেন্টকে আমরা দেখতে পাবো। You must have found the exposed part of the leaf tested positive। ঠিক আছে? যেই পার্টটা এক্সপোজ হয়েছে সেটা হচ্ছে পজিটিভ টেস্ট শো করছে, মানে এই পার্টটা। আর হচ্ছে while the portion that was in the tube tested negative। আর যেটা হচ্ছে টিউবের ভেতরে ছিল যেটা কিনা KOH এর সাথে সোকড ছিল সেটা হচ্ছে নেগেটিভ রেজাল্ট শো করছে। This showed that CO2 was required for photosynthesis। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারলাম যে CO2 দরকার আছে ফটোসিনথেসিসের জন্য। নেক্সট এক্সপেরিমেন্ট কি আছে? নেক্সট এক্সপেরিমেন্ট হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা মেনলি তোমার দাঁড়াও এখান থেকে দেখাচ্ছি। এই এক্সপেরিমেন্টটা মেনলি তোমার করা হয়েছে যে খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট, যে প্রথমে একটা জারের মধ্যে তোমার একটা ক্যান্ডেলকে আর একটা ইঁদুরকে রাখা হয়েছে। ঠিক আছে? তো কিছুক্ষণ পর দেখা গেছে যে এই ক্যান্ডেলটাও বুঝে গেছে আর এই ইঁদুরটাও মারা গেছে। ঠিক আছে? এটা কেন হয়েছে বলো তোমরা? যেটুকুনি অক্সিজেন ছিল সেইটুকুনি তো এই ক্যান্ডেল বার্ন করাতে ইউজ হয়ে গেছে, সেহেতু কি ইঁদুরটা অক্সিজেন পায়নি, কিন্তু সেই জন্যই ইঁদুরটা মরে গেল। হ্যাঁ, কিন্তু নেক্সট ক্ষেত্রে যেটা হলো কি প্লান্ট যেহেতু কাজে সেহেতু লাইট পাচ্ছে, সেহেতু অক্সিজেন আর কার্বন ডাই অক্সিজেনটা রিলিজ হচ্ছে। অক্সিজেন রিলিজ হলে ইঁদুরটা বেঁচে থাকতে পারছে। হ্যাঁ, মানে কার্বন ডাই অক্সাইড যতটা মানে বার্ন হয়ে যাচ্ছে সেইটা অক্সিজেন দিয়ে মানে পূরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এখানে এই এক্সপেরিমেন্টে তুমি ঠিক বলেছো। এখানে কি হচ্ছে যে ইঁদুরটা আর এই ক্যান্ডেল দুজনকারই হচ্ছে অক্সিজেন হচ্ছে নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে রিলিজ করছে। তো এর ভেতরে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে আর অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এবার এই এক্সপেরিমেন্টে কি করা হয়েছিল যে জোসেফ প্রিসেলি এখানে একটা মিন্ট প্লান্টকে এনে পরে ভেতরে রেখেছিলেন। এই প্ল্যান্ট আনার জন্য কি হচ্ছিল যে এই প্ল্যান্ট পিউরিফাই করছিল ভেতরের এয়ারকে। পিউরিফাই কিভাবে করছিল যে এখানে প্ল্যান্ট থেকে হচ্ছে অক্সিজেন রিলিজ হচ্ছিল আর হচ্ছে প্ল্যান্ট কি করছিল যে কার্বন ডাই অক্সাইড নিচ্ছিল। তো ভেতরে এদের অপোজিট কাজ যদি প্ল্যান্টটা করছিল। প্ল্যান্ট করার জন্য তার জন্য কি হচ্ছিল যে এই তিনটেই হচ্ছে অ্যাক্টিভ ফর্মে ছিল, প্ল্যান্টও বেঁচে থাকছিল আর এই ক্যান্ডেলও জ্বলছিল আর ইঁদুরও বেঁচে থাকছিল। এই এক্সপেরিমেন্ট থেকে তিনি কি বলেছিলেন যে plants restore the air whatever breathing animals and burning candle remove। মানে এখানে এয়ারকে রিস্টোর করার কাজ করছে হচ্ছে প্লান্ট। ঠিক আছে? তো কি দেখো এই এক্সপেরিমেন্টে কি বলছে যে জোসেফ প্রিসেলি 1733 অ্যান্ড 33 টু আচ্ছা এটা তো ইয়ে বলেছে 1770 তে পারফর্ম করেছিল যে a series of experiments that reveal the essential role of air in the growth of green plant। আচ্ছা, ইনি হচ্ছে ডিসকভার করেছিলেন হচ্ছে অক্সিজেন। ঠিক আছে? 1774 এ।
তিনি অবজার্ভ করেছিলেন যে ক্যান্ডেল বার্নিং ইন এ ক্লোজ স্পেস। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটাই তোমাদেরকে বলা হয়েছে, তোমাদের কি বলবো, এটা মিন্ট প্লান্ট ইউজ করা হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, নেক্সট যে এক্সপেরিমেন্ট আছে সেটা হচ্ছে ইঞ্জিন হাউস এক্সপেরিমেন্ট। তিনি তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে সেম এক্সপেরিমেন্ট করেছিলেন, কিন্তু তিনি মানে এই সেম জিনিসকে একবার সানলাইটে বার করেছিলেন, আবার একবার ডার্কে রেখে দিয়েছিলেন। তার ফলে কি হয়েছে যে এখানে সানলাইটের এফেক্টটা বোঝা গিয়েছিল। মানে এখানে ইনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সানলাইটের প্রেজেন্সেই করেছিলেন, আর এরপরে এক্সপেরিমেন্টে কি করা হয়েছিল যে এটাকে একবার সানলাইটে আনা বার করা হয়েছিল, আর একবার সানলাইট থেকে ডার্ক কন্ডিশনে রাখা হয়েছিল। তো ডার্ক কন্ডিশনে রাখলে কি হবে, এখানে যদি সানলাইট না পাই তাহলে গাছ কি হবে, ফটোসিনথেসিস করবে না। ফটোসিনথেসিস না করলে এই অক্সিজেন রিলিজ করবে না। অক্সিজেন রিলিজ না করলে কি করবে, সবাই এই কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে। কার্বন ডাই অক্সাইড রিলিজ করার জন্য তখন কি হবে, এই ভেতরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই বাড়বে, আর তারপর আবার সেই এয়ার হচ্ছে ইমপিওর হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি বলছে যে using the similar setup as the one used by Priestley, but by placing it once in the dark and once in the sunlight। ঠিক আছে, তিনি কি করেছিলেন যে প্রিসলি যা করেছিল সেম জিনিস করেছিলেন, কিন্তু একবার ডার্কে এনেছিলেন আর একবার সানলাইটে এনেছিলেন। তারপর বলছে যে জেন ইঞ্জিন হাউস showed that sunlight is essential to the plant process that somehow purifies the air fouled by burning candle or breathing animals। তো ইনি প্রমাণ করেছিলেন হচ্ছে সানলাইটের এফেক্টটা প্রমাণ করেছিলেন। তিনি আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে কি হয়েছে, তিনি অ্যাকোয়াটিক প্ল্যান্ট নিয়েছিলেন। ঠিক আছে, হাইড্রিলা প্ল্যান্ট তিনি নিয়েছিলেন, নিয়ে পরে সেখানে দেখেছিলেন যে সেটাকে ব্রাইট লাইটে তিনি এনেছিলেন, আনার পর দেখেছিলেন যে সেখানে বাবল ফর্ম হচ্ছে। এই বাবল ফর্ম হওয়ার জন্য তিনি বুঝেছিলেন যে এখানে অক্সিজেন রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো তিনি এখান থেকে এটাও দেখেছিলেন যে অক্সিজেন এই ফটোসিনথেসিসের ফলে অক্সিজেন রিলিজ হয়। তো এইটা এক্সপেরিমেন্ট তিনি করেছেন। আচ্ছা, নেক্সট এক্সপেরিমেন্টে কি আছে, নেক্সট এক্সপেরিমেন্ট হচ্ছে স্যাস। জুলিয়াস স্যাস কি করেছিলেন যে তিনি করেছিলেন, বলছে যে গ্লুকোজ যে ফটোসিনথেসিসের ফলে গ্লুকোজ তৈরি হয়, আর গ্লুকোজ হচ্ছে স্টার্চ হিসেবে স্টোর হয়, এই কথাটা বলেছিলেন হচ্ছে ইনি। কি বলছেন যে ইট ওয়াজ নট আনটিল অ্যাবাউট 1854 that Julius von Sass provide evidence for production of glucose when plant grow। তাহলে এর আগেই গ্লুকোজ প্রোডাকশন হয় সেটা জানা ছিল না। গ্লুকোজ ইজ ইউজুয়ালি স্টোরড অ্যাট স্টার্চ, তাহলে গ্লুকোজ স্টার্চ হিসেবে স্টোর হয়। আচ্ছা, এরপরে যেটা বলছে his later study shows that green substance in plant is located in special bodies within the plant shell। তিনি বলেছিলেন যে এই গ্লুকোজ গুলো কিছু স্পেশাল বডি আছে প্ল্যান্ট সেলের মধ্যে, যার মধ্যে এই স্পেশাল বডিজ এর মধ্যে এই স্টার্চ সঞ্চিত হয়। স্পেশাল বডিগুলোকে কি বলা হয়, ক্লোরোপ্লাস্ট বলা হয়। এখন আমরা ক্লোরোপ্লাস্ট বলেছি। ঠিক আছে, he found that green parts in plant is where glucose is made and that the glucose is usually stored as starch। তাহলে গাছে যেসব গ্রিন পার্ট গুলো আছে সেখানে গ্লুকোজ তৈরি হয়, আর কোথায় সেটা সঞ্চিত, সেটা স্টার্চ হিসেবে সেটা সঞ্চিত হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট যে এক্সপেরিমেন্ট আছে সেটা হচ্ছে এঙ্গেলম্যানস এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট। তিনি হচ্ছে এখানে একটা টেস্ট টিউব নিয়েছিলেন। ঠিক আছে, এই টেস্ট টিউবের মধ্যে তিনি কিছু ফিলামেন্টাস অ্যালগিকে রেখেছিলেন। ঠিক আছে, ফিলামেন্টাস অ্যালগি রাখার পর তিনি এখানে একটা প্রিজম ইউজ করেছিলেন এবং তারপর এখান থেকে হোয়াইট লাইট পাস করেছিলেন।
এখান থেকে হচ্ছে হোয়াইট লাইট পাস করানো হয়েছিল। আর কি করা হয়েছিল যে এই টেস্ট টিউবের মধ্যে আরেক ধরনের অর্গানিজম ছিল, এটা হচ্ছে ফিলামেন্টাস অ্যালগি। আর এই টেস্ট টিউবের মধ্যে আরেক ধরনের অর্গানিজম ছিল যেগুলো কিনা অ্যারোবিক ব্যাকটেরিয়া। এবার তোমরা জানো যে অ্যারোবিক ব্যাকটেরিয়া কি হয়, যে অক্সিজেনের প্রেজেন্সেই বাঁচতে পারে। ঠিক আছে, তো এবার এক্সপেরিমেন্টে আসো যে এখানে হোয়াইট লাইট পাস করা হয়েছিল প্রিজমের মধ্যে। প্রিজমের মধ্যে পাস করার পর সেটা কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট লাইটের মধ্যে সেটা ডিভাইড হয়ে যায়, তাই তো। এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট লাইটে সেটা হচ্ছে ডিভাইড হয়ে গেছিল। যেমন কি যেটা লাইট তৈরি হয়, যেমন কি ভায়োলেট, তারপর ইন্ডিগো, তারপর ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট লাইটে সেটা হচ্ছে ভাগ হয়ে গেছিল। ভাগ হওয়ার পর তিনি কি দেখলেন যে কিছু কিছু জায়গায় এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো অনেক বেশি পরিমাণে ক্লাস্টার করে আছে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ক্লাস্টার করে আছে, যেমন কিনা যেখানে আছে হচ্ছে এই ব্লু রিজিয়ন যেখানে প্রেজেন্ট আছে তার আশেপাশে অনেক বেশি পরিমাণে এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো গ্রুপ করে আছে। আর কোথায় গ্রুপ করে আছে, যেখানে এই রেড রিজিয়নটা প্রেজেন্ট আছে, এই ব্লু রিজিয়ন আর এই রেড রিজিয়নের কাছে, মানে যেখানে ব্লু লাইট পাস হয়েছে সেখানে অনেক বেশি পরিমাণে অ্যারোবিক ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে, আর যেখানে রেড লাইট পাস হয়েছে সেখানে অনেক বেশি পরিমাণে অ্যারোবিক ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে। তো এখান থেকে তিনি কি বুঝলেন যে যেহেতু এই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের প্রেজেন্টেই সার্ভাইভ করতে পারে, তো এখানে কি হচ্ছে, এখানে ফটোসিনথেসিস হচ্ছে। যেখানে ব্লু লাইট পাস হয়েছে আর রেড লাইট পাস হয়েছে সেখানে ফটোসিনথেসিস হচ্ছে, হওয়ার ফলে সেখানে অক্সিজেন তৈরি হচ্ছে। এই অক্সিজেন তৈরি হওয়ার জন্য এই সব এরিয়াগুলোতে অ্যারোবিক ব্যাকটেরিয়া অনেক বেশি পরিমাণে ক্লাস্টার করে আছে, কারণ কি এখানে এরা হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সেই বাঁচতে পারে। ঠিক আছে, তো এখান থেকে তিনি কি বুঝলেন যে এই ব্লু মানে ব্লু অ্যান্ড রেড লাইটেই সব থেকে বেশি ফটোসিনথেসিস হয়। ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট থেকে তিনি বুঝলেন যে ব্লু অ্যান্ড রেড রিজিয়নে সব থেকে বেশি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে দু রকমের ফিলামেন্টাস অ্যালগির কথা এখানে জানা যায়। একটা হচ্ছে স্পাইরোগেরা, আরেকটা হচ্ছে ক্ল্যাডোফোরা। ঠিক আছে, এই দুই রকমের অর্গানিজম, না, এই দুই রকমের ফিলামেন্টাস অ্যালগি এখানে ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে কি কি অর্গানিজম ইউজ করা হয়েছিল, ফিলামেন্টাস অ্যালগি আর হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপর দেখো যে এবার এখান থেকে কি কি জানা গেছে যে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সে আর হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে লাইট থেকে এনার্জি নিয়ে গ্লুকোজ মানে হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট আর হচ্ছে অক্সিজেন তৈরি করছে। এত দুটো এক্সপেরিমেন্ট থেকে এইসব জিনিস বোঝা গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে, এই জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে হচ্ছে কার্বোহাইড্রেটকে, যেমন কি গ্লুকোজকে। আচ্ছা, নেক্সট আরো কিছু জিনিস আছে, যেমন কি রেড ড্রপ ফেনোমেনন আছে। রেড ড্রপ ফেনোমেনন আছে। রেড ড্রপ ফেনোমেননে কি করা হয় যে তোমরা তোমাদের নিশ্চয়ই ইয়ে জিনিসটা মনে আছে যে ভিজিবল লাইট। ভিজিবল লাইট কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা দেখতে পাই, যেসব লাইটকে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ভিজিবল লাইট, যেমন কি হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই লাইটগুলোকে আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে ভিজিবল লাইট। এই লাইটের যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে হচ্ছে 700 ন্যানোমিটার।
ঠিক আছে। এই 400 এই 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 যে ন্যানোমিটারটা, এর মধ্যেই হচ্ছে ফটোসিনথেসিস হয়। ঠিক আছে, তাই জন্য এই রিজিয়নটাকে বলা হয় হচ্ছে পার রিজিয়ন। মানে আমি বলতে চাইছি, যদি হচ্ছে এটা যদি স্কেল হয় ওয়েভলেন্থের, 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যেই সব থেকে বেশি ফটোসিনথেসিস হয়, তাই জন্য একে বলা হয় হচ্ছে পার রিজিয়ন। এর থেকে যদি কম হয় তাহলে সেটা হচ্ছে ইউভি লাইট, মানে যেটা হচ্ছে 400 ন্যানোমিটারের থেকে কম ওয়েভলেন্থ আছে। আর যদি এর থেকে বেশি হয়, মানে হচ্ছে 400 এর থেকে, মানে 700 থেকে যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে আইআর রিজিয়ন। ঠিক আছে, তো এটা হচ্ছে পার রিজিয়ন। এই পার রিজিয়নের মধ্যে কি বলছে যে এখানে ইমার্শন হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে তিনি, আচ্ছা নেক্সট স্লাইডে দেখো, তিনি এক্সপেরিমেন্ট কি করেছিলেন, তিনি একটা টেস্ট টিউব নিয়েছিলেন, আর টেস্ট টিউবের মধ্যে কিছু কিছু অ্যালগিকে তিনি এখানে কালচার করেছিলেন। করার পর তিনি কি করেছিলেন, যে এখানে, আচ্ছা আরেকটা টেস্ট টিউব নিয়েছিলেন, সেখানেও হচ্ছে কিছু অ্যালগিকে, যেমন কি এখানে অ্যালগি ইউজ করা হয়েছিল হচ্ছে ক্লোরেলা অ্যালগি ইউজ করা হয়েছিল, ক্লোরেলা অ্যালগি ইউজ করা হয়েছিল। এটা কি করে, এটা ফটোসিনথেসিস করতে পারে। তো এবার তিনি কি করেছিলেন, যে এখান থেকে লাইট দিয়েছিলেন হচ্ছে 680 ন্যানোমিটার, এর থেকে কম ওয়েভলেন্থে লাইট দিয়েছিলেন। আর এখানে কি করেছিলেন, যে 680 ন্যানোমিটারের থেকে বেশি ওয়েভলেন্থের লাইট তিনি এখানে দিয়েছিলেন। এবার লাইট পাস করার জন্য কি হচ্ছে, এখানে ফটোসিনথেসিস হচ্ছে। তো এখান থেকে তোমরা কোয়ান্টাম এল্ড বার করতে পারবে। ঠিক আছে, কোয়ান্টাম এল্ড বার করতে পারবে। কোয়ান্টাম এল্ডের ব্যাপারে বেশি কিছু জানার নেই, এটা হচ্ছে মেনলি যে কি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে। এটা একটা রেশিও, যেখান থেকে আমরা জানতে পারি যে কি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে। সেটা কিভাবে জানতে পারি, যে কি পরিমাণে অক্সিজেন প্রডিউস হচ্ছে। ঠিক আছে, যত বেশি অক্সিজেন প্রডিউস হবে তত বেশি ফটোসিনথেসিস হবে। তো এই কোয়ান্টাম এল্ড এখান থেকে মাপা যায়। এবার তিনি দেখেছিলেন যে এখানে এখানে যে কোয়ান্টাম এল্ড যদি হচ্ছে ওয়াই হয়, এখানে ধরো যদি কোয়ান্টাম এল্ড হয়েছে জেড, তো যখন তিনি 680 থেকে বেশি ন্যানোমিটারের লাইট পাস করেছিলেন, তিনি দেখেছিলেন এই কোয়ান্টাম এল্ড এর মান হচ্ছে কমে গেছে। ঠিক আছে, এখানে যা মান ছিল তার থেকে এই মানটা হচ্ছে কমে গেছে। ওয়েভলেন্থ বাড়িয়েছেন কিন্তু ফটোসিনথেসিসের হার কমে গেছে। আর এই যে রেঞ্জটা, এটা হচ্ছে রেড বা হচ্ছে ফার রেড জোন। রেড বা ফার রেড লাইট হচ্ছে এখানে এই এই ওয়েভলেন্থের মধ্যে আসে। তো যেহেতু যেহেতু হচ্ছে এই রেড রেড জোনের মধ্যে কোয়ান্টাম এল ড্রপ করেছে, তাই জন্য একে বলা হয় হচ্ছে রেড ড্রপ ফেনোমেনন। ঠিক আছে, রেড ড্রপ এফেক্ট বা রেড ড্রপ ফেনোমেনন বলা হয়। কারণ কি, এই রেড লাইটের জন্যই হচ্ছে কোয়ান্টাম এলটা ড্রপ করে। যদি এটা তোমরা যদি গ্রাফে ড্র করো, তা দেখা যাবে হচ্ছে যে যেখানে রেড লাইট আসছে সেখানে হচ্ছে এই কোয়ান্টাম এলটা হচ্ছে ড্রপ করে যাচ্ছে, মানে ফটোসিনথেসিসের হার কমে যাচ্ছে। তাই জন্য একে রেড ড্রপ ফেনোমেনন বলা হয়। আচ্ছা, এটা বোঝা গেছে? বুঝতে না পারলে বলো, আবার বলে দিচ্ছি আমি। এখানে কি করেছে, যে এই এফেক্টটাকে রেড ড্রপ এফেক্ট কেন বলা হয়, যে এখানে ইমার্শন একটা এক্সপেরিমেন্ট করেছিল, যেখানে দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছিল, দুটোর মধ্যেই হচ্ছে ক্লোরেলার কালচার করা হয়েছিল। এটাও হচ্ছে ফিলামেন্টাস অ্যালগির মধ্যে পড়ছে, ক্লোরেলার কালচার করা হয়েছিল। এবার ক্লোরেলা ফটোসিনথেসিস করতে পারে। করার জন্য এখানে কি হয়, যে এখানে তিনি লাইট পাস করেছিলেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট। একটাই তিনি 680 ন্যানোমিটারের থেকে কম ওয়েভলেন্থের লাইট পাস করেছিলেন, আর আরেকটাই হচ্ছে 680 ন্যানোমিটারের থেকে বেশি ওয়েভলেন্থের লাইট পাস করেছিলেন।
এবার দুটো জায়গায় তিনি কি দেখলেন, ডিফারেন্ট ডিফারেন্ট ফটোসিনথেসিসের হার দেখলেন, যেটা কিনা কোয়ান্টাম এল্ড বলা হয়। ঠিক আছে, কোয়ান্টাম এল্ডে তিনি কি দেখলেন যে এখানে যে পরিমাণ ফটোসিনথেসিস হচ্ছে এখানে তার থেকে অনেক কম পরিমাণ ফটোসিনথেসিস হচ্ছে, মানে কোয়ান্টাম এল্ডের হার অনেক বেশি কমে গেছে। ঠিক আছে, এই যে রিজিয়নটায় কোয়ান্টাম এল্ডের হার কমে গেছে সেই রিজিয়নটা হচ্ছে 680 ন্যানোমিটারের থেকে বেশি, সেই হারটা হচ্ছে কমে যাচ্ছে। সেই হারটা হচ্ছে রেড লাইটে বা ফার রেড লাইটে কমছে। তো যেহেতু রেড লাইটের জোনে কোয়ান্টাম এল ড্রপ করে যাচ্ছে বা কোয়ান্টাম এল ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাই জন্য একে রেড ড্রপ ফেনোমেনন বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা জিনিস আছে। নেক্সট আরেকটা কি আছে, আরেকটা এক্সপেরিমেন্ট আছে, যেটা হচ্ছে ইমার্শন এনহ্যান্সমেন্ট এফেক্ট। ইমার্শন এনহ্যান্সমেন্ট এফেক্টে কি করা হয়, এখানে আবার টেস্ট টিউবের মধ্যে লাইট পাস করা হয়েছে। ঠিক আছে, এখানে 3টে টেস্ট টিউব নেওয়া হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট এখানে পাস করা হবে। যেমন কি প্রথমটাই হচ্ছে 680 ন্যানোমিটারের থেকে কম ওয়েভলেন্থে বা 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট এখানে পাস করানো হয়েছে। তারপরে কি হয়েছে, 680 ন্যানোমিটারের থেকে বেশি ওয়েভলেন্থের লাইট পাস করানো হয়েছে। আর এই থার্ডেরটাই কি করা হয়েছে, এই দুটো লাইট একসাথে পাস করা হয়েছে। মানে হচ্ছে একটাই হচ্ছে 680 ন্যানোমিটারের থেকে কম ওয়েভলেন্থের লাইট পাস করানো হয়েছে, আরেকটাই হচ্ছে 680 ন্যানোমিটারের থেকে বেশি ওয়েভলেন্থে লাইট পাস করানো হয়েছে। এখান থেকেও তারা কোয়ান্টাম এল্ড বার করেছে। ধরো এখান থেকে কোয়ান্টাম এল্ড বেরিয়েছে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো তোমরা আমাকে বলবে যে থার্ড এরটাই কি ধরনের রেজাল্ট পাওয়া উচিত। নর্মালি কি ধরনের রেজাল্ট পাওয়া উচিত, ধরো একটা ওয়েভলেন্থ, এইটা ওয়েভলেন্থ পাস করা হয়েছে, রেজাল্ট হয়েছে এক্স। এই ওয়েভলেন্থটা পাস করানো হয়েছে, রেজাল্ট হয়েছে ওয়াই। দুটোকে একসাথেই পাস করানো হয়েছে, তখন এখানে রেজাল্ট কি হওয়া উচিত, কি উচিত সেটা বলো, কি হয়েছে সেটা পরের কথা। এই দুটোর যোগফল হওয়া উচিত, এক্স প্লাস ওয়াই ওয়াই হওয়া উচিত না, যেহেতু দুটো ওয়েভলেন্থের লাইটই পাস করানো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে রেজাল্ট হওয়া উচিত হচ্ছে যে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কিন্তু এখানে এই রেজাল্টটা হয়নি, তবে এক্স মনে হচ্ছে এই রেজাল্টটা হয়নি। ঠিক আছে, এখানে রেজাল্ট হয়েছে অন্য একটা, যেটা কিনা এই এক্স প্লাস ওয়াই এর থেকে অনেক গুণ বেশি। মানে এই দুটো যোগ করে যে রেজাল্টটা পাওয়া যাবে তার থেকে, তার ডবলের থেকেও বেশি। ঠিক আছে, এরকম একটা রেজাল্ট পাওয়া গেছে। তো এটা কেন পাওয়া গেছে, এটা পাওয়া গেছে হচ্ছে যে মানে এই এক্সপেরিমেন্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে যদি আমরা এক একটাকে এক মানে আলাদা আলাদা করে পাস করি, তখন যে হারে ফটোসিনথেসিস হয়, দু রকমের ওয়েভলেন্থের লাইট যদি আমরা একসাথে পাস করি, তাহলে তার থেকে অনেক বেশি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে। মানে যদি আমি এটা একটা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে দেখাই, যে ধরো এক সেকেন্ড,
ধরো হচ্ছে প্রথমে হচ্ছে এখানে 680 ন্যানোমিটারের লাইট পাস করানো হয়েছে, তখন হচ্ছে ফটোসিনথেসিস হয়েছে হলো হচ্ছে এই পরিমাণে ফটোসিনথেসিস হয়েছে, এই পরিমাণে ফটোসিনথেসিস হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে 680 ন্যানোমিটারের লাইট পাস করানো হয়েছে। তারপর ধরো 700 ন্যানোমিটারের লাইট পাস করানো হয়েছে, তখন ধরো এই পরিমাণে ফটোসিনথেসিস হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ফটোসিনথেসিসের হার ধরে রাখো যে কতটা ফটোসিনথেসিস হচ্ছে। 700 ওয়েভলেন্থের লাইট পাস করানো হয়েছে, তখন ধরো এরকম ধরনের ফটোসিনথেসিস হয়েছে। এবার যখন আমরা দুটো লাইট একসাথে পাস করলাম, তখন ফটোসিনথেসিসের হার অনেক বেশি হয়ে গেল, এই দুটোর যোগফলের থেকেও বেশি। এটা কখন পাওয়া গেল? যখন হচ্ছে আমরা দুটো ওয়েভলেন্থের লাইটই হচ্ছে একসাথে পাস করালাম। তার মানে এখান থেকে কি দেখা গেল যে আমাদের এই যে কি বলবো, ক্লোরোপ্লাস্টের মধ্যে দু ধরনের রিয়াকশন সেন্টার আছে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। এই দু ধরনের রিয়াকশন সেন্টার আছে, যার মধ্যে কিনা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ লেন্থে লাইট অ্যাবজর্ব হয়। যেমন কিনা তোমাদের মনে আছে হয়তো যে ফটোসিস্টেম 2 অ্যাবজর্ব করে হচ্ছে কত ওয়েভ লেন্থের লাইট, 680 ন্যানোমিটার, আর ফটোসিস্টেম 1 অ্যাবজর্ব করে 700 ন্যানোমিটার ওয়েভ লেন্থের লাইট। এটা কেন অ্যাবজর্ব করে? কারণ কি, এই দুটো লাইট যখন একসাথে ফটোসিনথেসিসে ইনভলভ থাকে, তখন এত বেশি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে। তো প্ল্যান্ট তো অবভিয়াসলি চাইবে যে তার ফটোসিনথেসিসের হারও এরকম ভাবে বেড়ে যায়, কম কষ্ট করে বেশি পরিমাণ এনার্জি তৈরি করতে পারবে সে, তাই না? এখান থেকে তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা গিয়েছিল হচ্ছে যে ফটোসিস্টেম 1 আর হচ্ছে ফটোসিস্টেম 2 এর কথা। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম, হেডফোনটা মনে হয় আওয়াজ হচ্ছে। আমার মানে কি ধরনের আওয়াজ? হ্যাঁ, ওই ঘষা হলে যেমন হয়, আচ্ছা এখন হচ্ছে না। আচ্ছা, দেখো তো এবার ক্লিয়ার আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরকম প্রবলেম হলে বলে দিও, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, নেক্সট যেটা আছে যে where does photosynthesis take place। এবার ফটোসিনথেসিস কোথায় হয়? ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে ফটোসিনথেসিস কোথায় হয়? পাতায় হয়, তাই তো। ফটোসিনথেসিস মেনলি হচ্ছে যে প্ল্যান্টের গ্রিন গ্রিন পার্টে হয়। ঠিক আছে, লিভস এর মধ্যে হয়, আর অন্য যেসব গ্রিন পার্ট হয় সেখানে হচ্ছে ফটোসিনথেসিস হয়। যদি হচ্ছে লিফ হয় বা হচ্ছে আদার হচ্ছে গ্রিন পার্ট থাকে, সেখানে ফটোসিনথেসিস হচ্ছে। তার মধ্যে কি থাকে? মেসোফিল সেল থাকে, মেসোফিল সেল প্রেজেন্ট থাকে। মেসোফিল সেলের মধ্যে কি প্রেজেন্ট থাকে? প্লাস্টিড প্রেজেন্ট থাকে। তার মধ্যে কি থাকে? যে গ্রিন প্লাস্টিড গুলো প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তার মধ্যে কি প্রেজেন্ট থাকে? ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো ফটোসিনথেসিস কোথায় হয়? গ্রিন পার্টের মধ্যে, যার মধ্যে যেটা হচ্ছে মেসোফিল কলার মধ্যে থাকে, মানে তার মধ্যে মেসোফিল কলা থাকে, মেসোফিল কলার মধ্যে বা মেসোফিল সেল থাকে, তার মধ্যে প্লাস্টিড প্রেজেন্ট থাকে। গ্রিন প্লাস্টিডকে বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে হচ্ছে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। এর জন্য হচ্ছে ফটোসিনথেসিস হচ্ছে। এবার ফটোসিনথেসিসের ব্যাপারে আমাদের কিছু ডিটেলসে জানতে হবে এখানে। যেমন কিনা ক্লোরোপ্লাস্ট, এটা ধরো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ডবল মেমব্রেন স্ট্রাকচার অর্গানেলি, বাইরেটা হচ্ছে আউটার মেমব্রেন, ভেতরেটা হচ্ছে ইনার মেমব্রেন। এর ব্যাপারে খুব বেশি জানছি না, বলছি না আমি, কারণ কি ক্লোরোপ্লাস্ট যখন পড়িয়েছিলাম তখন ডিটেলসে বলেছিলাম।
এখন ফটোসিনথেসিসের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি প্রেজেন্ট থাকে, থাইলাকয়েড প্রেজেন্ট থাকে। এই পুরোটাকে বলছে হচ্ছে গ্রানা বলছে। দুটো গ্রানা মানে হ্যাঁ, পাশাপাশি দুটো গ্রানা হচ্ছে স্টোমা ল্যামিনি দিয়ে অ্যাটাচ থাকে, এতদূর আমরা জানি। এবার এখানে দেখো এই গ্রানাগুলোর মানে এই থাইলাকয়েডগুলোর মাঝে কিছু অ্যাটাচ মানে এই জায়গাটা যেটা আছে যেটা কিনা বাইরের দিকে খুব বেশি অ্যাভেলেবেল নয়, এই যে পার্টটা, এই পার্টের মধ্যে কিছু আলাদা জিনিস প্রেজেন্ট থাকে। আর এই যেই জিনিসটা বাইরের দিকে অ্যাভেলেবেল মানে এই পার্টটা, এই পার্টের মধ্যে কিছু আলাদা জিনিস প্রেজেন্ট থাকে। এই দুটো পার্টের আলাদা আলাদা নাম আছে। যেটা হচ্ছে বাইরের দিকে অ্যাভেলেবেল থাকে তাকে বলা হয় হচ্ছে নন অ্যাপ্রেসড রিজিয়ন। আর এই যে পার্টটা যেটা হচ্ছে ভেতরের দিকে প্রেজেন্ট থাকে মানে খুব বেশি বাইরে অ্যাভেলেবেল থাকে না, সেই পার্টটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রেসড রিজিয়ন। এবার তোমরা জানলে যে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 প্রেজেন্ট থাকে। এবার এই নন অ্যাপ্রেসড রিজিয়নের মধ্যে ফটোসিস্টেম 1 প্রেজেন্ট থাকে, আর এই অ্যাপ্রেসড রিজিয়নের মধ্যে ফটোসিস্টেম 2 প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার তোমরা দেখো এই যে স্টোমা ল্যামিলি আছে মানে এই পার্টটা, এই পার্টের মধ্যে কোনো অ্যাপ্রেসড রিজিয়ন প্রেজেন্ট নেই, মানে কোনো ঢাকা অংশ তো প্রেজেন্ট নেই, পুরোটাই তো বাইরের দিকে ওপেন আছে। তাহলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে নন অ্যাপ্রেসড রিজিয়ন। তো এখানে শুধুমাত্র ফটোসিস্টেম 1ই প্রেজেন্ট থাকবে, ফটোসিস্টেম 2 তো প্রেজেন্ট থাকবে না এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে শুধুমাত্র ফটোসিস্টেম 1 প্রেজেন্ট আছে। তাহলে যদি আমি এটাকে লিখে দিই, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে স্টোমা ল্যামিলি। স্টোমা ল্যামিলির মধ্যে হচ্ছে ফটোসিস্টেম 1 প্রেজেন্ট আছে, আর এই দুটোকে একসাথে মিলে তৈরি হচ্ছে হলো যে গ্রানা। গ্রানা বলবে বা একে গ্রানা ল্যামিলিও বলতে পারো। ঠিক আছে, এর মধ্যে তাহলে গ্রানা ল্যামিলির মধ্যে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুটোই প্রেজেন্ট আছে, আর স্টোমা ল্যামিলির মধ্যে শুধুমাত্র ফটোসিস্টেম 1 প্রেজেন্ট আছে। ঠিক আছে, এবার ফটোসিস্টেম 1 আর 2 এর উপর ডিপেন্ড করে সাইক্লিক আর নন সাইক্লিক ফটোসিনথেসিস হয়। যেমন কি যদি আমি এখানে লিখি, আচ্ছা এখানে তো জায়গা নেই, ঠিক আছে পরে আমি করে দেবো। আচ্ছা আর কি আছে এখানে, আচ্ছা আর কিছু নেই। তোমরা তো গ্রানা স্টোমার ব্যাপারে জানো, এটা হচ্ছে স্টোমা আর এটা হচ্ছে গ্রানা। ঠিক আছে, তোমাদের এটা আর বলতে হবে না আশা করছি। আচ্ছা এই পিকচারটা ছিল এনসিইআরটি বুকের মধ্যে, যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের পিকচার, এটা হচ্ছে আউটার মেমব্রেন বাইরের দিকে, ভেতরের দিকে থাকে হচ্ছে ইনার মেমব্রেন। এটা হচ্ছে স্টোমা ল্যামিনি যেটা কিনা দুটো গ্রানাকে কানেক্ট করছে, এটা হচ্ছে গ্রানা। এক একটাকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। যে লিকুইড পোর্শনটা থাকে সেটা হচ্ছে স্টোমা, তার মধ্যে রাইবোসোম প্রেজেন্ট থাকে, স্টার্চ গ্র্যানিউল প্রেজেন্ট থাকে, লিপিড ড্রপলেটও প্রেজেন্ট থাকছে। আচ্ছা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পিগমেন্ট। এই ফটোসিনথেসিসের জন্য কি কি পিগমেন্টস ইউজ হয়, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। সাউন্ডে প্রবলেম হয়নি তো? না না। আচ্ছা, তো এবার ফটোসিনথেটিক পিগমেন্ট দেখো
যে পিগমেন্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এখানে লিপিড সলিউবল পিগমেন্ট, আর হচ্ছে ওয়াটার সলিউবল পিগমেন্টে ভাগ করলাম। লিপিড সলিউবলের মধ্যে কি কি পিগমেন্ট পড়ছে? এর মধ্যে পড়ে হচ্ছে ক্লোরোফিল পড়ে, আর হচ্ছে ক্যারোটিনয়েড পড়ে। ব্যাকটেরিয়াল ক্লোরোফিলও এর মধ্যেই পড়ে। ঠিক আছে, ক্যারোটিনয়েডকে যদি আমরা ফার্দার ডিভাইড করি তাহলে সেটা হচ্ছে ক্যারোটিনে ভাগ হয়, আর হচ্ছে জ্যান্থোফিল। ঠিক আছে, আর ওয়াটার সলিউবল পিগমেন্টের মধ্যে কি হয়, যেসব পিগমেন্ট ওয়াটার সলিউবল হয় সেটা মেনলি প্রোটিনেশিয়াস নেচারের হয়, যেমন কি হচ্ছে ফাইকোবিলিন। ফাইকোবিলিন হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি আর হচ্ছে রেড অ্যালগির মধ্যে পাওয়া যায়। দু রকমের ফাইকোবিলিন হয়, একটা হচ্ছে ফাইকোসায়ানিন আর একটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস জানার আছে যে এই দুটো পিগমেন্টই ফাইকোসায়ানিন ফাইকোএরিথ্রিন দুটোই হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি আর হচ্ছে রেড অ্যালগির মধ্যে পাওয়া যায়। ব্লু গ্রিন অ্যালগি মানে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া আর এটা হচ্ছে রেড অ্যালগি। তো দুটো পিগমেন্ট, আচ্ছা এক সেকেন্ড। হুম, তো যেটা ভয়েস ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো ব্লু গ্রিন অ্যালগি আর রেড অ্যালগি দুটোর মধ্যেই হচ্ছে এই দুটো পিগমেন্টস পাওয়া যায়, কিন্তু এই ফাইকোসাইন এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া। তো এই নাম থেকেই তোমরা মনে রাখবে যে এই ফাইকোসায়ানিন হচ্ছে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে ব্লু গ্রিন অ্যালগির মধ্যে, আর রেড রেড থেকে ওই এইথ্রোসাইট ব্যাপারটা আসছে। তো এই রেড হচ্ছে এই ফাইকো এরিথ্রিন হচ্ছে রেড অ্যালগির মধ্যে পাওয়া যায় বেশি পরিমাণে, প্রেজেন্ট দুটোর মধ্যেই থাকে, বাট ব্লু গ্রিন অ্যালগির মধ্যে ফাইকো সায়ারিন বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে, আর রেড অ্যালগির মধ্যে ফাইকো এরিথ্রিন বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা জিনিস আছে যে এই ক্যারোটিন ক্যারোটিন আছে নন অক্সিজেনেটেড। এর যদি স্ট্রাকচারটা দেখা হয় তাহলে হচ্ছে C40H56, এর মধ্যে অক্সিজেন প্রেজেন্ট নেই। আর এই জ্যান্থোফিলের যদি স্ট্রাকচার করা হয় তাহলে হচ্ছে C40H56 আর O2, মানে এর মধ্যে অক্সিজেন প্রেজেন্ট আছে, তাই জন্য জ্যান্থোফিলকে অক্সিজেনেটেড পিগমেন্ট বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পিগমেন্টকে আরো অন্যভাবে ভাবে আমরা ডিভাইডেড করতে পারি। একটা হচ্ছে ইউনিভার্সাল পিগমেন্ট, আরেকটা হচ্ছে নন ইউনিভার্সাল পিগমেন্ট। ইউনিভার্সাল পিগমেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে সব ফটোসিনথেটিক অর্গানিজমের মধ্যে পাওয়া যায়। আর নন ইউনিভার্সাল পিগমেন্ট কোনগুলো? যেগুলো সব ফটোসিনথেটিক অর্গানিজমের মধ্যে পাওয়া যায় না। ইউনিভার্সাল পিগমেন্টকে আমরা আরো দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউনিভার্সাল নেসেসারি পিগমেন্ট, আর হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসরি পিগমেন্ট। এবার নেসেসারি আর অ্যাক্সেসরি। নেসেসারি মিনস কি? নেসেসারি মিনস হচ্ছে যে এটা হচ্ছে ফটোসিস্টেম যদি হয় তার মাঝে থাকে হচ্ছে রিয়াকশন সেন্টার, আর তার সাইডে থাকে হচ্ছে এরকম ভাবে অ্যান্টেনা কম্পোনেন্ট বা একে
লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সাইডে, রিয়াকশন সেন্টারে বাইরে থাকে। তো যেসব পিগমেন্ট এই রিয়াকশন সেন্টারের ভেতরে থাকে তাকে বলা হয় হচ্ছে নেসেসারি পিগমেন্ট। আর যেসব পিগমেন্ট এই রিয়াকশন সেন্টারের বাইরে প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। ঠিক আছে, তো ইউনিভার্সাল নেসেসারি পিগমেন্টস এর মধ্যে কি কি আছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ আসে হচ্ছে এখানে। আর ইউনিভার্সাল অ্যাক্সেসরি পিগমেন্টের মধ্যে কি আছে? ক্যারোটিনয়েড আছে। ঠিক আছে, এবার নন ইউনিভার্সাল পিগমেন্ট যেগুলো আছে সবই হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? ক্লোরোফিল বি আছে, ক্লোরোফিল ক্লোরোফিল সি, ডি, ই, তারপর হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকোবিলিন, এইসব জিনিসগুলো আছে হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্টের মধ্যে। তাহলে নেসেসারি পিগমেন্টের মধ্যে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র ক্লোরোফিল এ দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এই গ্রাফগুলো দেওয়া ছিল, এই গ্রাফগুলো কি বলছে দেখো, যে যদি এখানে গ্রাফটা দেখো, এখানে তিনটে পিগমেন্টের যে কি হারে লাইট অ্যাবজর্ব করে সেই জিনিসটা এখানে দেখিয়েছে। এই স্কাই কালারেরটা হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ হচ্ছে এরকম ভাবে লাইট অ্যাবজর্ব করে, মানে কি দুটো পিক দেখা গেছে এখানে, একটা হচ্ছে 400 এর পরে, আরেকটা পিক আছে হচ্ছে এই 700 এর আগে। ঠিক আছে, ক্যারোটিনয়েডের ক্ষেত্রে দেখো এই ইয়েলো লাইনটা ফলো করছে, আর ক্লোরোফিল বি এর ক্ষেত্রে দেখো এখানে এই গ্রিন লাইনটা ফলো করছে। নেক্সট এই গ্রাফে দেখো এখানে কি বলছে, যে এই যে লাইট অ্যাবজর্পশনের জন্য যে হারে ফটোসিনথেসিস হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে এরকম ভাবে ফটোসিনথেসিস হচ্ছে, মানে এই গ্রাফটাতে এখানে চলে আসো, যে যদি আচ্ছা এখানেই দেখো এইটা কিরকম ভাবে হচ্ছে, যে কি বলবো যেন, হ্যাঁ এখানে বিভিন্ন ফটোসিনেটিক পিগমেন্টস আছে, বিভিন্ন ফটোসিনেটিক পিগমেন্টস এর জন্য ফটোসিনথেসিসের হার এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যেরকম হারে লাইট অ্যাবজর্ব হচ্ছে সেরকম হারে হচ্ছে ফটোসিনথেটিকের হার চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা এখানে দেখিয়েছে। এটা হচ্ছে লাইট অ্যাবজর্ব, এটা হচ্ছে ফটোসিনথেসিস, আর এটা হচ্ছে ক্লোরোফিল এ দিয়ে লাইট অ্যাবজর্পশন। ঠিক আছে, দুটোর মধ্যে দেখো সিমিলারিটি আছে। যেখানে যেখানে পিক ইনক্রিজ হয়েছে সেখানে সেখানে, মানে যেখানে যেখানে লাইট অ্যাবজর্পশন বেড়েছে সেখানে সেখানে ফটোসিনথেসিসও বেড়েছে। আচ্ছা, আচ্ছা, নেক্সট এই জিনিসটা তোমাদের তোমাদের বুকে ছিল, যেটা হচ্ছে যে পেপার ক্রোমাটোগ্রাফি। যদি আমরা এই লিফের মধ্যে পিগমেন্ট গুলো যেগুলো আছে সেই পিগমেন্ট গুলোকে যদি আমরা আইসোলেট করতে চাই বা সেপারেট করতে চাই, তাহলে কোন পদ্ধতিতে আমরা সেপারেট করব? সেটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা এটাকে সেপারেট করতে পারি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফটো অক্সিডেশন। ফটো অক্সিডেশন কি, যে যখন অনেক বেশি পরিমাণে লাইট থাকে তখন সেই লাইটের জন্য এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল গুলো ডিগ্রেড হয়ে যেতে পারে বা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই লাইটের থেকে বাঁচার জন্য, অত লাইটের ইন্টেন্সিটি থেকে বাঁচার জন্য যে আদার্স যে পিগমেন্ট গুলো আছে, মানে অ্যান্টেনা পিগমেন্টস গুলো আছে, তারা কি করে, এই ক্লোরোফিলের চারপাশে একটা কাভারিং এর মতো তৈরি করে, যাতে কি হয়, এই লাইট খুব বেশি পরিমাণে ক্লোরোফিল এ তে পৌঁছাতে পারে না। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফটো অক্সিডেশন। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাইট রিয়াকশন অ্যান্ড ডার্ক রিয়াকশন। এই প্ল্যান্টের মধ্যে লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশন হয়। এটা যদি মেন জিনিসগুলো আমি লিখে দিই, সেটা হচ্ছে লাইট রিয়াকশন
আর ডার্ক রিয়াকশন মিলে হচ্ছে ফটোসিনথেসিস হচ্ছে। লাইট রিয়াকশনকে হচ্ছে ফটোফসফোরাইলেশন না, আচ্ছা এইটা যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে কোথায় হয় সেটা দেখে নাও, সেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। যেটা হয় হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে। ঠিক আছে। আর ডার্ক রিয়াকশন যেটা হয় সেটা হয় হচ্ছে স্টোমার মধ্যে। লাইট রিয়াকশনে কি হয়, লাইট ইনভলভ থাকে। এখান থেকে কি কি তৈরি হয়, এখান থেকে এটিপি তৈরি হয়, এনএ, ডিপিএইচ তৈরি হয়, আর কি হয়, আর হচ্ছে অক্সিজেন তৈরি হয়। ডার্ক রিয়াকশনে এই জিনিসগুলোকে ইউজ করা হয়, যেগুলো এখানে তৈরি হয়েছে সেগুলো এখানে ইউজ করে পরে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে ইউজ হয়ে পরে গ্লুকোজ বা সুগার প্রডিউস হয়। এবার ডার্ক রিয়াকশন, লাইট রিয়াকশন, আচ্ছা ডার্ক রিয়াকশনকে সি3 সাইকেলও বলা হয়। আর কি বলা হয় একে, সি3 সি3 সাইকেল বলা হয়, আর হচ্ছে কেলভিন সাইকেলও বলা হয়। লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশনও বলা হয় হচ্ছে ডার্ক রিয়াকশনকে। নেক্সট যেটা আছে যে এই যে লাইট রিয়াকশন, এই লাইট রিয়াকশন দুভাবে হতে পারে। একটা হচ্ছে নন সাইক্লিক, একে জেড স্ট্রিম বলা হয়। আরেকটা হচ্ছে সাইক্লিক। এই দুইভাবে লাইট রিয়াকশন হয়। ঠিক আছে, এবার এদের ডিটেলসে দেখো কি বলছে। আচ্ছা, হোয়াট ইজ লাইট রিয়াকশন? তো লাইট রিয়াকশনে কি হয়, লাইটের প্রেজেন্সে কি হয়, এটিপি, এএনডিপিএইচ তৈরি হয়, আর কি তৈরি হয়, অক্সিজেন রিলিজ হয়। আর এখানে কি হয়, যে লাইট অ্যাবজর্পশন হয় আর ওয়াটার স্প্লিটিং হয়। ঠিক আছে, তো এখানে কি বলছে যে লাইট রিয়াকশন অর দ্য photochemical phase include light absorption, light water splitting, oxygen release and formation of high energy chemical intermediates. এই হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস এর এক্সাম্পল গুলো মনে রাখবে, যেগুলো হচ্ছে এটিপি আর এনএডিপিএইচ। এখান থেকে একবার কোশ্চেন এসেছিল যে হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েট কি তৈরি হয় লাইট রিয়াকশনে। নেক্সট কি বলছে যে সেভারাল ক্লোরিন কমপ্লেক্স আর ইনভলভ ইন দিস প্রসেস। The pigments are organized into two distinct photochemical light harvesting complex with the photosystem 1 and photosystem 2. আচ্ছা, তো এই ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 এগুলো কি হয়েছে, যখন ডিসকভারি হয়েছে তার উপর ডিপেন্ড করে এদের নাম হয়েছে। কারণ কি, যখন আমরা লাইট রিয়াকশন পড়বো তখন দেখবো যে ফটোসিস্টেম 2 আগে আসে, তারপর হচ্ছে ফটোসিস্টেম 1 আসে। তো 1 2 পরপর তোমরা দেখো না, সেই জিনিসটা এখানে বলেছে যে these are named in the sequence of their discovery and not in the sequence in which they function during the light reaction. ঠিক আছে, নেক্সট কি বলছে যে the light harvesting system are made up of hundreds of pigment molecule bound to protein. Each photosystem has all the pigment except chlorophyll A. তোমরা দেখলে যে ক্লোরোফিল এ কি আছে, সেটা হচ্ছে নেহেসরি পিগমেন্ট। তো সেটা কি হয়, যে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে প্রেজেন্ট থাকে না, সেটা ছাড়া বাকি সব পিগমেন্ট লাইট হারভেস্টিং কমপ্লেক্সের সাথে প্রেজেন্ট থাকে। মানে কোনটা বলছি, এটা হচ্ছে রিয়াকশন সেন্টার, আর তার আশেপাশে লাইট হারভেস্টিং কমপ্লেক্স প্রেজেন্ট থাকে। তো ক্লোরোফিল এ ছাড়া বাকি সব হচ্ছে এখানে প্রেজেন্ট থাকবে, ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকবে হচ্ছে এখানে। This pigment helps to make photosynthesis more efficient by absorbing different wavelengths of light. ঠিক আছে, ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট এই লাইট হারভেস্টিং সিস্টেম অ্যাবজর্ব করে। এবার আসছি হচ্ছে রিয়াকশন সেন্টার।
The single chlorophyll A molecule forms the reaction center. The reaction center is different in both the photosystem. মানে দুটো photosystem আছে, একটা হচ্ছে photosystem 2 আর একটা হচ্ছে photosystem 1। এই photosystem 2 আর photosystem 1 এর রিয়াকশন সেন্টারের মধ্যে ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকে। কিন্তু এই ক্লোরোফিল এ মানে এখানে হচ্ছে ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকে, এখানে ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকে, কিন্তু এই ক্লোরোফিল এ গুলো ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে। সেই জিনিসটা এখানে বলেছে যে photosystem 1 in photosystem 1 the reaction center chlorophyll A has an absorption peak at 700 nanometer। মানে ক্লোরোফিল এ অ্যাবজর্ব করবে হচ্ছে মানে photosystem 1 এ ক্লোরোফিল এ অ্যাবজর্ব করবে হচ্ছে 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইট, আর photosystem 2 অ্যাবজর্ব করবে হচ্ছে 680 nanometer wavelength light, while the photosystem 2 is it has absorption of at maximum 680 nanometer। তাই জন্য একে P680 বলা হয়, একে P680 বলা হয়, একে P700 বলা হয়। তো এখানে মেন জিনিসটা কি হচ্ছে যে দেখো এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রেজেন্ট আছে হচ্ছে গ্রানার যে মেমব্রেন থাইলাকয়েডের যে মেমব্রেন সেই মেমব্রেনের ওপর এরকম ভাবে বিভিন্ন পিগমেন্টস গুলো প্রেজেন্ট থাকে, মানে বিভিন্ন পিগমেন্টস গুলো মেমব্রেনের মধ্যে গাঁথা থাকে বা ইমবেডেড থাকে। এগুলো হচ্ছে সব অ্যাক্সেসরি পিগমেন্ট, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। লাইট প্রথমে ফোটন কোথায় আসে, এই অ্যাক্সেসরি পিগমেন্ট গুলোই সেটাকে হচ্ছে ক্যাপচার করে। ক্যাপচার করার পর এরা কি করে, এই এনার্জিটাকে হচ্ছে পরবর্তী পিগমেন্টে এরকম ভাবে ট্রান্সফার করতে থাকে। ট্রান্সফার করার জন্য তারপরে শেষে এই কাকে ট্রান্সফার করে, যে ফটো সিস্টেম গুলো আছে মানে রিয়াকশন সেন্টার যেটা আছে সেই রিয়াকশন সেন্টারের মধ্যে সেটাকে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে এদের ট্রান্সফার করার পদ্ধতিটা। এখানে ভালো করে দেখা যাচ্ছে, দেখো যে ফোটন একসেপ্ট করেছে এবং ট্রান্সফার করছে সেই এনার্জিটাকে একটার পর একটা পিগমেন্টস এর মধ্যে সেটা হচ্ছে ট্রান্সফার করছে। লাস্টে এটা কাকে ট্রান্সফার করছে, রিয়াকশন সেন্টারকে ট্রান্সফার করছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এটা মিলে হচ্ছে আচ্ছা এই জিনিসটাই হচ্ছে এখানে আছে। এবার হচ্ছে যে এই যে লাইট রিয়াকশন, এই লাইট রিয়াকশনের মধ্যে যে জেড স্ট্রিমটা আছে সেটার যে বেসিক যে স্ট্রাকচারটা এনসিইআরটি বুকে আছে সেটা হচ্ছে এটা, যে কি বলছে এখানে, এটা হচ্ছে ফটোসিস্টেম 2, প্রথমে আছে হচ্ছে ফটোসিস্টেম 2, তারপর থাকে হচ্ছে ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 2 হচ্ছে লাইট অ্যাবজর্ব করছে। প্রথমে এর মধ্যে যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স গুলো থাকে তারা হচ্ছে লাইট অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পর তারা এক্সাইটেড হয়ে যায় ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তারপর তারা হচ্ছে পরবর্তী যে ইলেকট্রন কেরিয়ার গুলো আছে তাদেরকে ইলেকট্রন ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করতে করতে যাই হচ্ছে ফটোসিস্টেম 2 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সের কাছে, সে আবার এখান থেকে হচ্ছে লাইট নেয়, এখান থেকে আবার সে লাইট নেয় হচ্ছে 700 ন্যানোমিটারের লাইট, এখানে হচ্ছে 680 ন্যানোমিটারের লাইট নিয়েছিল। লাইট নেওয়ার পর সেও হচ্ছে আবার এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে রিয়াকশন, তারপর হচ্ছে সে তৈরি করে হচ্ছে এনএডিপিএইচ তৈরি করে। এবার এখানে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে এনএডিপিএইচ তৈরি হচ্ছে যেটা কিনা একদম লাস্টে হচ্ছে, আরেকটা হচ্ছে এটিপি তৈরি হচ্ছে যেটা কিনা এই মিডিল প্যাথে হচ্ছে। যখন ডিটেলসে পড়বো তখন ওটা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা এখানে দেখো, এখানে তোমাদের অত ইজি তো আসবে না, তোমাদের এটাকেও মনে রাখতে হবে। কি দেখাচ্ছে এখানে দেখো, যে এটা হচ্ছে ফটোসিস্টেম 2, এটা হচ্ছে ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 2 হচ্ছে লাইট অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার পর সে হচ্ছে এক্সাইটেড হয়েছে, এক্সাইট হওয়ার পর সে হচ্ছে থিওফাইটিনকে তার ইলেকট্রনকে ডোনেট করে দেবে। তার আগে যেটা হবে সেটা হচ্ছে H2O ভাঙবে, H2O ভাঙার জন্য সেখান থেকে হচ্ছে O2 প্রডিউস হবে, একটা H2O থেকে হাফ মলিকুল অফ O2 প্রডিউস হয়। আচ্ছা
ফিওপাইরিনকে সে ইলেকট্রন ডোনেট করে দিল। ফিওপাইরিন ইলেকট্রন নিয়ে যাবে হচ্ছে প্লাস্টোকুইনন এ এর কাছে। প্লাস্টোকুইনন তারপর এটা ট্রান্সফার করবে প্লাস্টোকুইনন বি কে। প্লাস্টোকুইনন বি কি করবে, তারপর তৈরি করবে হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স। এর মাঝে এটিপিএস এর কাজ আছে। এটিপিএস এখানে হচ্ছে এটিপি সিনথেসিস করবে। তারপর কি হলো, তারপর হচ্ছে এখান থেকে ইলেকট্রন গেল হচ্ছে প্লাস্টোসায়ানিনের কাছে। সেখান থেকে হচ্ছে ফটোসিস্টেম 1 এর কাছে চলে গেল। ফটোসিস্টেম 1 আবার লাইট অ্যাবজর্ব করেছে। অ্যাবজর্ব করার পর সে হচ্ছে আবার এক্সাইটেড হয়ে তাকে ইলেকট্রন দেবে A0 কে। A0 থেকে যাবে হচ্ছে A1 এর কাছে, তারপর আসবে FES এ, তারপর লাস্টে আসবে হচ্ছে ফেরোডক্সিনের কাছে। ফেরোডক্সিনের পর সে হচ্ছে NADP প্লাস থেকে NADPH তৈরি করবে। ঠিক আছে, এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। এটা হচ্ছে লাইট রিয়াকশনে যে জেড স্ক্রিম, জেড এর মতো দেখতে দেখো, তাই জন্য একে জেড স্ক্রিম বলা হয়। এবার তোমরা আমাকে একটা কথা বলো যে এখানে একটা কোশ্চেন আছে যে হাউ ডাজ ফটোসিস্টেম টু সাপ্লাই ইলেকট্রনস কন্টিনিউয়াসলি। এখানে যে ইলেকট্রন গুলো সাপ্লাই হচ্ছে প্লান্টের কাছে তো সাফিসিয়েন্ট, মানে প্লান্টের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রন প্রেজেন্ট থাকতে পারে। সবসময় যদি এই ইলেকট্রন গুলো সে নিয়ে নেয় তাহলে তার মধ্যে তো কোনো রকম কোনো ইলেকট্রন আর প্রেজেন্ট থাকবে না। তো এই ইলেকট্রন গুলো সে পাচ্ছে কোথা থেকে, কন্টিনিউয়াস সাপ্লাই অফ ইলেকট্রন সে কোথা থেকে পাচ্ছে, সেই জিনিসটা আমাকে বলো তো। এখানে কোন মলিকুল থেকে এই লাইট রিয়াকশনের জন্য ইলেকট্রন গুলো আসছে? সেটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, ওয়াটার ভেঙে এখানে ইলেকট্রন তৈরি করছে। যদি এখানে আমি লিখি, প্রথমেই তোমরা দেখলে যে এখানে ওয়াটার প্রেজেন্ট আছে। ওয়াটার প্রেজেন্ট আছে তো ওয়াটার কি করে, এখানে H2O ডিসোসিয়েট হয়ে যায় 2H প্লাস 2 ইলেকট্রন আর হচ্ছে হাফ অফ O2 তে। তো ওয়াটার ভাঙলে এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন পাচ্ছে। এই ইলেকট্রনই পরপর ইলেকট্রন ট্রান্সপোর্টার দিয়ে ফটোসিনথেসিসের জন্য ইনভলভ থাকছে। যদি এটাকে ব্যালেন্স করে ঠিকমতো লেখা হয় তাহলে এটা হয় হচ্ছে H2O, H2O থেকে 4H প্লাস থেকে 4 ইলেকট্রন আর এর থেকে হচ্ছে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেনই হচ্ছে বাইরে বেরিয়ে চলে আসে যেটা আমরা নিই। তাহলে গাছের যে এই ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিসের জন্য ওয়াটার ইনভলভ আছে। ওয়াটার কি করে, ইলেকট্রন দান করে। আচ্ছা, তো এখানে কি বলছে যে স্প্লিটিং অফ ওয়াটার, ওয়াটার স্প্লিট হয়ে কি হয়। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই স্প্লিটিং অফ ওয়াটার ইনভলভ থাকে হচ্ছে ফটোসিস্টেম 2 এর সাথে। প্রথমে কি ফটোসিস্টেম আছে, ফটোসিস্টেম 2। এই ফটোসিস্টেম 2 এর সাথেই কিন্তু স্প্লিটিং অফ ওয়াটার ইনভলভ থাকে। এখান থেকে কোশ্চেন এসেছিল, ঠিক আছে, যে ফটোসিস্টেম 2 এর সাথেই হচ্ছে ওয়াটার স্প্লিটিং ইনভলভ থাকে। এখানে যে কমপ্লেক্সটা থাকে তাকে বলা হয় হচ্ছে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স, যেটা ওয়াটারকে এই স্প্লিট হতে হেল্প করছে। The splitting of water is associated with photosystem 2. Water is split into 2H plus oxygen and electrons. তাহলে ওয়াটার স্প্লিট হয়ে কি তৈরি করছে, H প্লাস তৈরি করছে, অক্সিজেন তৈরি করছে আর ইলেকট্রনস তৈরি করছে। ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স, এটা মনে রাখবে। ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স is associated with photosystem 2 which itself is physically located on the inner side of membrane of the thylakoid. এটা কোথায় থাকে, ইনার সাইড অফ দ্য মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একবার কোশ্চেনে এসেছিল, সেটা হচ্ছে যে এই ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সের মধ্যে কি কি আয়নস প্রেজেন্ট থাকে। এর মধ্যে মেনলি প্রেজেন্ট থাকে হচ্ছে 4
4Mn2+ প্রেজেন্ট থাকে, 2Ca2+ প্রেজেন্ট থাকে, আর প্রেজেন্ট থাকে হচ্ছে Cl। ঠিক আছে, এই জিনিসগুলো ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সের মধ্যে প্রেজেন্ট থাকে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাইক্লিক আর নন সাইক্লিক ফটোসিনথেসিস। সাইক্লিক আর নন সাইক্লিক ফটোসিনথেসিসে মেনলি কি জিনিস হয়, যেটা আগে বলছিলাম যে ফটোসিস্টেম মানে PS1 PS2 এর উপর ডিপেন্ড করে সাইক্লিক আর নন সাইক্লিক ফটোসিনথেসিস হয়। যদি আমি এখানে লিখি যে নন সাইক্লিক ফটোসিনথেসিস আর হচ্ছে সাইক্লিক ফটোসিনথেসিস। তো নন সাইক্লিক ফটোসিনথেসিসের মধ্যে ফটোসিনথেসিস কিভাবে হয়, যেটা হচ্ছে জেড স্ক্রিম যেটা দেখলে সেটা হচ্ছে নন সাইক্লিক ফটোসিনথেসিস। তো তোমরা সেখানে দেখলে যে ফটোসিস্টেম 1 আর হচ্ছে ফটোসিস্টেম 2 দুটোই হচ্ছে ইনভলভ আছে এখানে। বাট সাইক্লিক ফটোসিনথেসিস কখন হয়, যখন হচ্ছে শুধুমাত্র ফটোসিস্টেম 1 ইনভলভ থাকে। আচ্ছা, ফটো আছে এখানে নিশ্চয়ই। হ্যাঁ, এটা দেখো, এটা হচ্ছে নন সাইক্লিক ফটোসিনথেসিস আর এটা হচ্ছে সাইক্লিক ফটোসিনথেসিস। তো এখানে কি হচ্ছে, নন সাইক্লিকের মধ্যে ফটোসিস্টেম 2 মানে ফটোসিস্টেম 1 অ্যান্ড 2 দুটোই প্রেজেন্ট আছে, আর সাইক্লিকের মধ্যে শুধুমাত্র ফটোসিস্টেম 1 প্রেজেন্ট আছে। এখানে কি হয় যে, আচ্ছা এই রিঅ্যাকশনটা কোথায় ছিল, এক সেকেন্ড। এখানে কি হয়, এখানে মেন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই FADH2 তৈরি হওয়ার আগে থেওডক্সিন থেকে এটা চলে যায় হচ্ছে সাইটোক্রোম B6 এর কাছে। ঠিক আছে, এটা কি হয়, এরকম ভাবে একটা সাইক্লিক প্রসেস তৈরি করে। যদি এখান থেকে দেখানো হয় যে এখান থেকে এরকম ভাবে এসে এই জিনিসটা তৈরি করছে, একটা সাইক্লিক প্রসেস তৈরি হচ্ছে। জেড স্ক্রিন কি ছিল, নন সাইক্লিক ছিল, বাট যদি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, একটা সাইকেল তৈরি হচ্ছে, তাই জন্য কি সাইক্লিক ফটোসিনথেসিস বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি এই সাইকেলটা থাকে তাহলে এখানে শুধুমাত্র ফটোসিস্টেম 1 ইনভলভ আছে, আর এখানে NADPH তৈরি হচ্ছে না, শুধুমাত্র ATP তৈরি হচ্ছে। ঠিক আছে, সাইটোক্রোম B6 থেকে হচ্ছে ATP প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি হলো যে নন সাইক্লিকের মধ্যে ফটোসিস্টেম 1 অ্যান্ড 2 দুটোই প্রেজেন্ট আছে, আর সাইক্লিকের মধ্যে শুধুমাত্র ফটোসিস্টেম 1 প্রেজেন্ট আছে। আর এটা কি হয়, গ্রানা ল্যামিনির মধ্যে হয়। নন সাইক্লিক হয় হচ্ছে গ্রানান ল্যামিলির মধ্যে, আর সাইক্লিক ফটোসিনথেসিস হয় হচ্ছে স্টোমা ল্যামিলির মধ্যে। আর এখানে হচ্ছে ফটোসিনথেসিসের সময় H2O এর লাইসিস হয়। ঠিক আছে, H2O লাইসিস এখানে হয়, মানে হচ্ছে ফটোলাইসিস অফ H2O। ফটোলাইসিস অফ H2O হয় এখানে, এখানে ফটোলাইসিস অফ H2O হয় না। এখানে রিলিজ অফ অক্সিজেন হয়, এখানে রিলিজ অফ অক্সিজেন হয় না। এখানে ফরমেশন অফ NADPH2 হয়, বাট এখানে সেটা হচ্ছে হয় না। ATP প্রোডাকশন দু জায়গাতেই হয়, ফরমেশন অফ ATP এখানেও হয়, এখানেও হচ্ছে ATP প্রডিউস হয়। এটা হচ্ছে এই দুজনকার মধ্যে ডিফারেন্স। এবার এখানে আরেকটা জিনিস নোট করে রাখতে পারো যে এখানে কিছু ইনহিবিটর কাজ করে। কি কি ইনহিবিটর কাজ করে, যেমন কিনা ফটোসিস্টেম 1 আর হচ্ছে ফটোসিস্টেম 2, এই দুটোর জন্যই কিছু কিছু ইনহিবিটর কাজ করে। যেমন কিনা ফটোসিস্টেম 2 এর জন্য হচ্ছে DCMU ইনহিবিটর কাজ করে, এটা হচ্ছে এক ধরনের হার্বিসাইড। ঠিক আছে, এটা নন সাইক্লিক ফটোসিনথেসিস হতে দেয় না। আর
যে ফটোসিস্টেম 1 এর জন্য যে ইনহিবিটর কাজ করে সেটা হচ্ছে প্যারাকোয়াট। প্যারাকোয়াট ইনহিবিটর কাজ করে হচ্ছে ফটোসিস্টেম 1 এর জন্য। আচ্ছা, ঠিক আছে, তোমাদের আজকে এতদূরই থাকুক। তোমাদের কিছু কোশ্চেন আছে, কোশ্চেন করে নাও তাহলে। দেখো এটার অ্যান্সার কি হবে। এখানে কি বলছে যে ইন অ্যান এক্সপেরিমেন্ট where a part of leaf is enclosed in a test tube containing KOH soaked cotton and exposed to light will কি হবে যদি কোনো কোনো যদি লিফকে কি করা হয় KOH এর কটনের মধ্যে সোক করে রাখা হয় তাহলে কি হবে। সেখানে হচ্ছে এটা কি হয় যে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে। কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্পশনের জন্য কি হয় যে স্টার্চ প্রোডাকশন সেটা হচ্ছে সেখানে হবে না, মানে ফটোসিনথেসিস সেখানে হবে না। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, যে নেগেটিভ টেস্ট হয়, কারণ কি সেখানে স্টার্চ ফরমেশন হয় না। ঠিক আছে, টেস্ট নেগেটিভ ফর স্টার্চ ডিউ টু দ্য inability to absorption of CO2। নেক্সট দেখো এটা accessory pigments include chlorophyll A, chlorophyll B, both of these, none of these। তো অ্যাক্সেসরি পিগমেন্টের মধ্যে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল বি অ্যাক্সেসরি পিগমেন্টসের মধ্যে পড়ছে। ক্লোরোফিল এ তো নেহেসরি পিগমেন্টসের আন্ডারে হচ্ছে। আচ্ছা, এটা দেখো কি হবে। Who preferred a series of experiments that reveals the essential role of air on growth of green plants and when? তাহলে রোল অফ এয়ার কে করেছিল, কে দেখেছিল রোল অফ এয়ার? রোল অফ এয়ার দেখেছিল হচ্ছে জোসেফ প্রিসলি। জোসেফ প্রিসলি দেখেছিল রোল অফ এয়ারের কথা। এখানে অ্যান্সার হবে বি। ঠিক আছে,